বন্ধুরা, কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। একটি রেলওয়ে স্টেশনে সকালের কুয়াশার মধ্যে একজন যুবতী অনন্যা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে প্ল্যাটফর্মে বসেছিল। তার সুন্দর চোখে একরাশ গভীরতা আর চিন্তা ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। প্রতিটি ট্রেনের ভিড় তাকে যেন দিল্লি যেতে বাধা দিচ্ছিল। কি ছিল সেই রহস্যময় উদ্দেশ্য যা তাকে বারবার সাহস হারাতে বাধ্য করেছিল? একটু দূরেই রোহন নামের একটি যুবক চুপি চুপি তাকে দেখছিল। তার চোখে কি ছিল সাহায্যের উদ্দেশ্য, নাকি ছিল অন্য কোনো রহস্য? তা জানবো এই ভিডিওটিতে। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কলকাতা রেলওয়ে স্টেশন। সকালে হালকা কুয়াশা আর যাত্রীদের ভিড়। প্ল্যাটফর্ম নাম্বার 23-এ একটি বেঞ্চে 22 বছর বয়সী একজন যুবতী মেয়ে তার 2 বছরের ছেলে আরবকে কোলে করে নিয়ে বসেছিল। তার মুখ ছিল অপূর্ব সুন্দর, চোখ দুটি টানা টানা হরিণের মতো ছিল, কিন্তু চোখে ছিল স্পষ্ট এক বিষণ্ণতা আর ক্লান্তির ছাপ। অনন্যার উদ্দেশ্য ছিল দিল্লি যাওয়া, যেখানে তাকে একটি জরুরি কাজ সারতে হয়েছিল। কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত যত ট্রেন প্ল্যাটফর্মে এসেছে, সেই ট্রেনগুলো এতটাই ভিড় ছিল যে সে তার ছোট্ট ছেলেকে নিয়ে ওঠার সাহস করতে পারেনি। অরণ্যার ছেলে যে তার কোলে বসে খেলছিল, সে বারবার প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো হকারদের দিকে দিয়ে ইশারা করছিল, কখনো পাঁপড়ওয়ালার দিকে তাকিয়ে, কখনো বিস্কুটের ট্রে হাতে এক ছেলের দিকে। প্রতিবার অনন্যা তার ছোট্ট হাতটা আদরে নিচে নামিয়ে দিত এবং ধীরে ধীরে বলতো, না বাবা, এটা একটা নোংরা জিনিস। তার কণ্ঠে ছিল মাতৃত্ব, তার মুখে ছিল এমন বিষণ্ণতা যেন কোনো গভীর রহস্য তার ভিতরে কাজ করছে। একটু দূরে আরো একটি বেঞ্চে বসেছিল রোহন। 27 বছর বয়সী রোহন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে দিল্লিতে চাকরি করত এবং ছুটির পর আবার কাজে ফিরছিল। সে অনন্যাকে সকাল থেকেই দেখছিল। সে বারবার ট্রেনের ভিড়ের দিকে তাকিয়ে আবার থেমে যেত, আবার মন খারাপ করে বেঞ্চে ফিরে আসতো। রোহনের দৃষ্টি বারবার অনন্যার মুখের বিষণ্ণতা এবং তার নিষ্পাপ ছেলের দিকে আটকে যাচ্ছিল। অনন্যার সৌন্দর্য প্রথম দর্শনেই তাকে আকর্ষিত করেছিল, কিন্তু তার বিষাদ তার মনে আরো অন্যরকম আবেগ জড়িয়ে তুলেছিল। সে ভাবছিল, এই মেয়েটার গল্প কি যে এতটাই অস্থির? রোহন কিছুক্ষণ একই জায়গায় বসে থেকে অনন্যাকে দেখতে লাগলো। যখন আরব আরো একটা পাপড়ার দিকে তাকিয়ে ইশারা করছিল আর অনন্যা তার হাত নামিয়ে আগের কথাই বলল, তখন রোহন আর থাকতে পারলো না। সে উঠে গিয়ে পাপড়ওয়ালার কাছ থেকে একটা পাপড় কিনে ফিরে আসলো। তারপর সে অনন্যার কাছে গিয়ে পাপড়ের প্যাকেটটা আরবের দিকে দিয়ে বলল, নাও বাবা, এটা খেয়ে নাও। অনন্যা তখন চমকে রোহনের দিকে তাকালো। তার চোখে ছিল বিষণ্ণ আর সামান্য রাগ। আপনি এটা কেন কিনলেন? এই ইশারা। ও একটা ছোট্ট বাচ্চা, এমনিতে ইশারা করে, ওর পেট ভরা, ওকে কিছু খাওয়াবো না। রোহন তখন নরম সুরে উত্তর দিল, কোনো অসুবিধা নেই, বাচ্চার খেতে ইচ্ছা করছে, একটু খেলেই বা ক্ষতি কি? আপনি চিন্তা করবেন না। এটা শুনে অনন্যার চোখ জ্বলে ভরে উঠল। সে চুপচাপ তার ছেলের দিকে তাকিয়ে রইল, যে খুশি মনে পাপড়ের টুকরো মুখে দিচ্ছিল। রোহন তার বিষণ্ণতা বুঝে নিল। সে অনন্যার পাশে থাকা বেঞ্চে বসে আস্তে করে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যেতে চাইছেন? আপনি সকাল থেকে এখানেই বসে রয়েছেন, আর দেখছি আপনি কিছুটা সমস্যাতে রয়েছেন। অনন্যা প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু রোহনের কণ্ঠে এইরকম আন্তরিক ভাব ছিল যা তাকে বিশ্বাস দিতে লাগলো। সে ধীরে ধীরে বলল, আমাকে দিল্লি যেতে হবে, ওখানে একটা জরুরি কাজ আছে। কিন্তু যতই ট্রেন আসছে, সবগুলি ট্রেন এতটাই ভিড়ে ভরা যে আমি আমার বাচ্চাকে নিয়ে উঠতেই পারছি না। আমি জেনারেল কামরায় একটি টিকিট কেটেছি এবং অপেক্ষা করছি যদি কোনো ফাঁকা ট্রেন আসে। রোহন তখন হেসে বলল, এটা তো দারুণ কাকতালীয় ব্যাপার, আমিও দিল্লি যাচ্ছি। আমার কাছে এসি কোচও রিজার্ভেশন আছে।
এবং আমার কেবিনে যথেষ্ট জায়গা আছে। আপনি আমার সঙ্গে চলুন, আমি টিটির সঙ্গে কথা বলে নিব। আপনি আর আপনার ছেলে আরামে যাত্রা করতে পারবেন। অনন্যা বিস্ময়ে রোহনের দিকে তাকালো। কিন্তু আমার কাছে তো জেনারেল টিকিট আছে, আমি কিভাবে এসি কোচে উঠতে পারি? আর যদি টিটি কিছু বলে? রোহন তাকে আশ্বস্ত করলো, আপনি চিন্তা করবেন না, আপনার কাছে তো জেনারেল টিকিট আছে, আমি বাকিটা সামলে নেব। আপনি যদি জেনারেল কামরার জন্য অপেক্ষা করেন তবে হয়তো আজ কোনো ট্রেনই পাবেন না। দিল্লি যাওয়া তো দরকার, তাই না? তাহলে চলুন আমার সঙ্গে। অনন্যার সামনে আর কোনো পথ ছিল না। তার দিল্লি যাওয়া খুবই জরুরি ছিল এবং সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। সে আস্তে করে মাথা নেড়ে রাজি হয়ে গেল রোহনের সঙ্গে চলার জন্য। কিছুক্ষণ পর রোহনের ট্রেন গঙ্গা যমুনা এক্সপ্রেসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। রোহন অনন্যার ছোট্ট ব্যাগটি তুলে নিল এবং তাকে এসি কোচের দিকে নিয়ে গেল। অনন্যা জীবনে প্রথমবার এসি কোচে উঠছিল। যখন সে ভিতরে উঠলো তখন ঠান্ডা বাতাস এবং পরিষ্কার কেবিন দেখে সে অবাক হয়ে গেল। এত ঠান্ডা এখানে? সে অবচেতন ভাবে জিজ্ঞাসা করলো। রোহন হেসে উঠল। ঠান্ডা লাগছে? আপনি প্রথমবার এসি কোচে উঠছেন তাই? এটা এমনই হয়। চলুন, আমার সিট এখানে। রোহন তাকে সামনের খালি সিটে বসতে বলল। অনন্যা তার ছেলেকে কোলে নিয়ে বসে পড়ল। কিন্তু তার মন অস্থির ছিল। সে মনে মনে ভয় পাচ্ছিল, যদি টিটি এসে জেনারেল টিকিট দেখে তাকে নামিয়ে দেয়। সে রোহনকে বলল, যদি টিটি কিছু বলে? তাহলে তো আমার কাছে এত টাকা নেই যে এসি টিকিট কিনতে পারবো। হয়তো আমাকে পরের স্টেশনে নেমে যেতে হবে। রোহন তাকে আশ্বস্ত করলো, আপনি একদম চিন্তা করবেন না, আমি টিটির সঙ্গে কথা বলে নেব। আপনি শুধু আরামে বসুন আর আপনার ছেলের খেয়াল রাখুন। ট্রেন চলতে শুরু করলো। অনন্যা জানলার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন এখনো অস্থির। ঠিক তখনই টিটি এসে গেল। রোহন নিজের টিকিট দেখালো এবং টিটিকে একপাশে নিয়ে গিয়ে কিছু কথা বলল। অনন্যা দূর থেকে দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে রোহন কি বলছে। কিছুক্ষণ পর টিটি চলে গেল এবং রোহন হাসি মুখে ফিরে এলো। এসে বলল, সব ঠিক আছে, এখন আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। অনন্যা তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু তার মনে প্রশ্ন জাগছিল। সে বলল, আপনি টিটিকে কি বললেন? আপনি কি টিকিট করালেন? রোহন হালকা এসে বলল, সির্ফ একটু কথা বলেছি, আপনি টেনশন নেবেন না। যাত্রা শুরু হওয়ার পর রোহন আর অনন্যার মধ্যে ধীরে ধীরে কথা শুরু হলো। রোহন অনন্যাকে জিজ্ঞাসা করলো, আপনি এত ছোট বাচ্চাকে নিয়ে একা একা দিল্লি যাচ্ছেন কেন? কোনো সমস্যা হয়েছে? অনন্যা প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু রোহনের সততা আর ভরসার কথা অনন্যা তাকে বিশ্বাস করে তার মনের কথা বলতে বাধ্য করলো। সে নিজের গল্প শুরু করলো। আমার বিয়ে 3 বছর আগে হয়েছিল, অনন্যা বলল। আমার স্বামী রমেশ একটা কোম্পানিতে ক্লার্ক ছিল। শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের পর আমি জানতে পারি যে উনি খুব মদ খান। ভালো চাকরি থাকা সত্ত্বেও উনি বাড়িতে টাকা দিতেন না। আমরা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকতাম, কারণ আমার শ্বশুর আমার স্বামীকে প্রচন্ড ঘৃণা করতেন। উনি তার ছোট ছেলেকে বেশি ভালোবাসতেন আর আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অনন্যার চোখে তখন জল ভরে উঠল। সে আরো বলল, যখন আমার ছেলে হলো তখন রমেশ কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় উনি মারা গেলেন। আমি আর আমার ছেলে এখন একা হয়ে গেলাম। আমার শ্বশুরের কাছে সাহায্য চাই, কিন্তু উনি স্পষ্ট না করে দিলেন। উনি বলেন আমাকে স্বামীর বাড়িতেই একা থাকতে হবে, কিন্তু সেই বাড়িতে কিছুই ছিল না, না খাওয়ার মতো কিছু, না থাকার মতো কিছু ছিল। রোহন চুপচাপ সবকিছু শুনছিল। অনন্যা আবার বলতে লাগলো, আমাদের গ্রামের এক দিদি আমাকে বলেছিলেন যে রমেশের কোম্পানিতে কিছু ফান্ড জমা আছে, যেটা আমি তুলতে পারি। আমি কোম্পানির ঠিকানা জানতাম, তাই আমার ছেলেকে নিয়ে আমি দিল্লি যাচ্ছি। এটাই আমার শেষ আশা। এটা শুনে রোহনের মন উদাস হয়ে গেল। সে অনন্যাকে সান্ত্বনা দিল, আপনি খুব সাহসী, এত কষ্টের পরও আপনি আপনার ছেলের জন্য এত কিছু করছেন। চিন্তা করবেন না, আমি দিল্লিতে আপনার যথাসম্ভব সাহায্য করব। অনন্যা হালকা হাসলো, কিন্তু তার চোখে এখনো ভয় আর অনিশ্চয়তা ছিল। রাত হয়ে আসছিল। ট্রেনের জানলা দিয়ে বাইরে অন্ধকার দেখা যাচ্ছিল। রোহন ট্রেনে রাত্রের খাবার অর্ডার করলো, দুজনের জন্য ডাল ভাত আর সবজি। অনন্যা প্রথমে না করতে লাগলো, কিন্তু রোহনের অনুরোধে সে খেয়ে নিল।
খাওয়ার পর আবার দুজনের মধ্যে কথা শুরু হলো। অনন্যা নিজের জীবনের পুরানো স্মৃতি রোহনকে বলতে লাগলো। আমি পড়াশোনা অনেক ভালো ছিলাম, সে বলল। স্কুলে আমার অনেক বান্ধবী ছিল, আমরা একসাথে অনেক মজা করতাম। কিন্তু বিয়ের পর সব ছেড়ে দিতে হয় আমায়। আমার মা ছিলেন, কিন্তু কয়েক বছর আগে উনিও মারা গেছেন। এখন আমার কেউ নেই। রোহন নিজের কথাও শেয়ার করলো। আমি আমাদের পরিবারের বড় ছেলে। আমার বাবা মা গ্রামে থাকেন। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি আর দিল্লিতে চাকরি শুরু করেছি। আমার কোনো রকম নেশা নেই, না মদ না অন্য কিছু। আমি শুধু আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই। রোহনের কথা শুনে অনন্যার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে অনেকদিন পর এতটা মন খুলে কারোর সাথে কথা বলছিল। রাত গভীর হয়ে এলো, আর কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে পড়লো। সকাল 4টে ট্রেন নিউ দিল্লি স্টেশনে পৌঁছালো। স্টেশনের ভিড় আর সকালে নীরবতা দেখে অনন্যা একটু ভয় পেল। সে রোহনকে বলল, এখন এত সকালে কোনো গাড়ি পাবো না, আর কোম্পানি তো বন্ধ থাকবে। রোহন আগেই এটা ভেবেছিল। সে বলল, আমার দিল্লিতে একটা ফ্ল্যাট আছে, আপনি ওখানে একটু বিশ্রাম নেন। সকাল 9টা 10টার দিকে আমি আপনাকে কোম্পানিতে নিয়ে যাব। অনন্যার এটা ঠিক মনে হয়নি। একটা অজানা শহরে একটা অজানা লোকের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে? এটা তার কাছে অনেক ভয়ের ছিল, কিন্তু তার হাতে আর কোনো উপায়ও ছিল না। সে হালকা করে মাথা নাড়লো আর রোহনের সঙ্গে রওনা দিল। রোহনের ফ্ল্যাটটা দিল্লির একটা ভালো এলাকায় ছিল। 2টি বেডরুমের ফ্ল্যাট, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু একটু অগোছালো ছিল। রোহন অনন্যাকে একটা ঘর দিল আর বলল, আপনি এখানে বিশ্রাম নেন, আমি অন্য ঘরে থাকবো। অনন্যা তার ছেলেকে বিছানায় শুয়ে দিল আর নিজের ক্লান্তির কারণে সেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা যখন সে উঠলো, তখন ফ্ল্যাটের অগোছালো অবস্থা তার নজরে পড়লো। সে বাচ্চাটিকে শুয়ে রেখে ঘর পরিষ্কার করতে শুরু করলো। রোহন অনন্যাকে ঘর পরিষ্কার করতে দেখে বলল, আপনার এটা করার কোনো দরকার ছিল না। অনন্যা হেসে বলল, একজন মহিলা আমি, যেখানে থাকি সেখানে নোংরা থাকতে দিতে পারি না আমি। রোহন হাসলো আর নিজের কাজে বেরিয়ে গেল। সে অনন্যাকেও কোম্পানির ঠিকানা দিয়ে দিল আর বলল, সে দুপুরে ফিরে আসবে। দুপুরে রোহন আর অনন্যা কোম্পানিতে পৌঁছালো। সেখানে ম্যানেজার মিস্টার গুপ্তর সঙ্গে দেখা হলো। ম্যানেজার অনন্যার কথা শুনে বলল, আপনার স্বামীর ফান্ড অ্যাকাউন্টেন্ট দেখে থাকেন, আর আজকে উনি ছুটিতে আছেন। আপনাকে কাল আসতে হবে। আপনি আমাকে আপনার ফোন নম্বর দিয়ে দিন, আমি ফোনে আপনাকে জানিয়ে দেব। অনন্যা ফোন নম্বর দিয়ে দিল, কিন্তু তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গি একটু অদ্ভুত লাগলো। সে অস্বস্তি অনুভব করলো। রোহন তার অস্থিরতা বুঝে ফেললো আর তার সঙ্গে সঙ্গে তাকে বাইরে নিয়ে এলো। ফ্ল্যাটে ফেরার সময় অনন্যা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বলল, এখন কি হবে? যদি ফান্ড না পাই, তাহলে আমি কি করব? রোহন তাকে সান্ত্বনা দিল, বলল, এটা একদিনের ব্যাপার, কাল আবার যাব, সব ঠিক হয়ে যাবে। রাত্রে ম্যানেজারের ফোন এলো। সে বলল, আপনার স্বামীর ফান্ড শুধুমাত্র আপনার শ্বশুরমশাই তুলতে পারবে, কারণ আপনার স্বামী তাকেই নমিনি করেছে। এটা শুনে অনন্যার মনটা ভেঙে গেল। রোহন অনন্যার শ্বশুরকে ফোন করলো। শ্বশুরমশাই বললেন তারা 4-5 দিনের মধ্যে দিল্লি আসবেন। কিন্তু 4-5 দিন পর যখন রোহন আবার ফোন করলো, তখন শ্বশুরমশাই আর ফোন ধরলেন না। অনন্যা ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলো এবং যে সত্য সামনে এলো তা অনন্যাকে একেবারে ব্যঙ্গে দিল। ম্যানেজার জানালেন, শ্বশুর তো পরের দিনই এসে পুরো ফান্ড তুলে নিয়ে গেছেন এবং বলেছেন যে অনন্যাকে কিছুই দেবেন না। ম্যানেজার কিছু আপত্তিকর কথা বলেছিল, যা শুনে রোহন রেগে গিয়ে তাকে ধমক দিয়েছিল। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এখন আমার কি হবে? আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? গ্রামে না খেয়ে মরে যাব, আমার তো কিছুই নেই। রোহন তাকে সান্ত্বনা দিল এবং বলল, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য কাজ খুঁজে দেব। আপনি আপনার ছেলেকে নিয়ে এখানে নিরাপদে থাকুন। পরবর্তী কয়েকদিন অনন্যা রোহনের ফ্ল্যাটেই রইল। রোহন তাকে আলাদা ঘর দিয়েছিল এবং সব রকম সাহায্য করছিল। অনন্যা ফ্ল্যাটটি গুছিয়ে রাখতো এবং রান্না করত। রোহনের তার ব্যবহার আর পরিশ্রম খুবই ভালো লাগছিল। সে আরবকেও খুব ভালোবাসতে শুরু করেছিল। ধীরে ধীরে রোহনের মনে হতে লাগলো যে অনন্যার সঙ্গে তার জীবন পূর্ণ হতে পারে, কিন্তু সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পেত। এক রাতে অনন্যা রোহনের ঘরে এসে বলল, আমি গ্রামে ফিরে যেতে চাই, কারণ পাড়া প্রতিবেশীরা নানান রকমের কথা বলছে। রোহন সাহস করে বলল,
যদি লোকজন কথা বলছেই, তবে কেন না আমরা বিয়ে করে নেই? অনন্যা অবাক হয়ে গেল। সে বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু তোমার বাড়ির লোক কি বলবে? রোহন তখন তাকে ভরসা দিল, আমি সবাইকে মেনে নিতে রাজি করে নেব, শুধু তুমি হ্যাঁ বলো। অনন্যা হ্যাঁ বলল। রোহন তখন তার বাবা মাকে সবকিছু জানালো এবং তাদের কোনো আপত্তি ছিল না। কয়েক মাস পর রোহন আর অনন্যার বিয়ে হয়ে গেল। আজ রোহন, অনন্যা, আরব আর তাদের ছোট্ট মেয়ে সবাই একসঙ্গে দিল্লির সেই ফ্ল্যাটে সুখে শান্তিতে থাকে। অনন্যা একটি ছোট্ট ব্যবসা শুরু করেছে এবং রোহনের চাকরি তাদের জীবনকে সুন্দর করে তুলেছে। আজকের প্রশ্ন ১, কত বছর আগে অনন্যার বিয়ে হয়েছিল? ২, অনন্যার ছেলের নাম কি? উত্তরগুলি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভালো ভালো গল্প পেতে হলে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই গল্পটি শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা পর্বে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।